আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মোস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল আজ, ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে সরাসরি সম্প্রচারের সম্ভাবনা। জুন মাসের জন্য ডিজেলের দাম লিটারে 2 টাকা আর পেট্রোল অকটেন 3 টাকা কমল, কেরোসিনের লিটারে বেড়েছে 10 টাকা। এবং ইউএফা চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাস গড়ে প্রথম শিরোপা জয় পিএসজির, ফাইনালে 3 বারের চ্যাম্পিয়ন ইন্টার মিলানের বিপক্ষে 5-0 গোলে জয়। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হবে আজ। পরে এই বিষয়ে যে কোর্ট প্রসিডিংস হবে তা বিটিভির মাধ্যমে ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে সরাসরি সম্প্রচার করা হতে পারে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী MH তামিম। বিচারের ক্ষেত্রে আগামী ডিসেম্বরের মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাবে বলে জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনার বিরুদ্ধে 12ই মে তদন্ত প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা। এই অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকেও আসামি করা হয়েছে। এই মামলা ছাড়াও শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আরও 2টি মামলা আছে। এর মধ্যে একটি মামলায় আওয়ামী লীগ শাসনামলের 15.5 বছরে গুম ও খুনের ঘটনায় তাকে অভিযুক্ত করা হয়েছে। অপর মামলাটি হয়েছে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায়। জুলাই গণঅভ্যুত্থান চলাকালে দেশব্যাপী মানবতা বিরোধী অপরাধের অভিযোগে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। বিজ্ঞ চিফ প্রসিকিউটর উক্ত তদন্ত প্রতিবেদন গ্রহণ করেছিলেন। তদন্ত প্রতিবেদনের সাথে সাক্ষীর জবানবন্দি, ডকুমেন্টারি এভিডেন্স দাখিল করা হয়েছে। বিজ্ঞ চিফ প্রসিকিউটর তদন্ত প্রতিবেদন, সাক্ষীর জবানবন্দি এবং অন্যান্য ডকুমেন্টারি এভিডেন্স পর্যালোচনা করে ফরমাল চার্জ প্রস্তুত করেছে। আগামীকালকে অর্থাৎ 1 জুন 2025 তারিখ বিজ্ঞ চিফ প্রসিকিউটর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ফরমাল চার্জ অর্থাৎ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবেন। আপনারা জানেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুযায়ী ট্রাইব্যুনালে বিজ্ঞ চিফ প্রসিকিউটরের পক্ষ থেকে ফরমাল চার্জ দাখিলের মাধ্যমে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হয়। রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে দলটির করা আবেদনের উপর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় আজ। প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের বেঞ্চে এই রায় ঘোষণার জন্য আজকের কার্যতালিকায় রয়েছে। এ নিয়ে জানতে মাজহারুল হক মান্নার কাছে যাচ্ছে, তিনি সুপ্রিম কোর্টেই আছেন। মান্না, জামায়াতের নিবন্ধন বিষয়ে আপিলের রায় কখন হতে পারে এবং এ নিয়ে সার্বিক তথ্য আমাদেরকে জানাবেন। জামায়াতের নিবন্ধন নিয়ে যে মামলাটির শুনানি কয়েকদিন আগে শেষ হয়েছে, আজকেই রায় ঘোষণার জন্য আছেন। আপনারা জানেন যে জামায়াতে ইসলামের নিবন্ধনটি হাইকোর্টের রায়ের মাধ্যমে এটাকে অবৈধ ঘোষণা করা হয়েছিল। পরবর্তী নির্বাচন কমিশন একটি গেজেট প্রকাশ করেছে, তার সেটি নিবন্ধনটি বাতিল করা হয়েছে। সেই হাইকোর্ট যে রায় দিয়েছিলেন, বৃহত্তর বেঞ্চ, আপনারা জানেন 3 বিচারপতির বেঞ্চ, সেখানে 2 জন বাতিলের পক্ষে ছিলেন আর 1 জন বাতিলের বিপক্ষে ছিলেন। ওনারা বলেছেন যে নির্বাচন কমিশনই এই সিদ্ধান্ত নেবে। পরবর্তীতে যখন আমরা দেখেছি এটি যেটি আপিল করেছে, আপিলটি শুনানির এক পর্যায়ে আইনজীবী অনুপস্থিত থাকায় জামায়াত ইসলামের এটি আপিলটি খারিজ হয়ে যায়। পরবর্তীতে এই খারিজ আদেশের বিরুদ্ধে রিভিউ করা হয়। রিভিউতে গিয়ে আপিল বিভাগ আবার এই মামলাটি আপিল শুনানির জন্য নিয়ে আসেন এবং আপিলটি শুনে আসলে আজকে যে সিদ্ধান্ত দিবেন যে এটি কি তারা যে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট, সেটি কি বহাল রাখবেন কি রাখবেন না। আর যদি না রাখেন সেক্ষেত্রে হয়তো বা তারা
নির্বাচন কমিশনের কে বলবেন যে নিবন্ধনের যে জামাত ইসলামের যে আবেদনটি, যে আগের আবেদনটি সেটি নিষ্পত্তি করার জন্য। এবং সেই প্রসঙ্গে আমরা জামাত ইসলামের আইনজীবী শিশির মিনি বলেছিলেন তাদের যে দাঁড়িপাল্লা যে প্রতীক আছে, নির্বাচনী প্রতীক, সেটির বিষয়েও তারা নির্বাচন কমিশন সর্বোচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী তারা পদক্ষেপ নেবেন। এখন এমন একটা অবস্থায় আছে, আজকে আপিল বিভাগের কার্যতালিকায় 1 নম্বরে আছে এই মামলাটি রায়ের জন্য। এটি যদিও 9টার সময় আপিল বিভাগ প্রধান বিচারপতির নেতৃত্বে যে বেঞ্চ আছে সেটি বসবার কথা রয়েছে। যদিও বিগত দিনে আমরা দেখেছি যে এই এজলাসের কার্যক্রম শুরু হতে হতে 9টা, সোয়া 9টা বা 9, সাড়ে 9টা বেজে গেছে। তো তখন আমরা হয়তো জানতে পারবো জামায়াতে ইসলামের নিবন্ধন এবং প্রতীকের বিষয়ে সর্বোচ্চ আদালত কি সিদ্ধান্ত দিলেন। ধন্যবাদ মান্না আপনাকে। 4 দিনের জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার রাত 12টা 15 মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বলে তার দপ্তর থেকে জানানো হয়েছে। এর আগে এদিন বাংলাদেশ সময় সকাল 8টা 20 মিনিটে তিনি ও তার সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইট টোকিও থেকে রওনা হয়। সফরকালে প্রধান উপদেষ্টা টোকিওতে প্রায় 20টি কর্মসূচিতে অংশগ্রহণ করেন, যার মধ্যে একটি ছিল জাপানের প্রধানমন্ত্রী শিগেরুর সঙ্গে বৈঠক। দেশের বাজারে আবারও কমল জ্বালানি তেলের দাম। জুন মাসের জন্য ডিজেলের দাম লিটারে 2 টাকা, পেট্রোল ও অকটেন লিটারে 3 টাকা কমানো হয়েছে এবং আজ থেকে এই দাম কার্যকর হচ্ছে। ডিজেল 104 টাকা থেকে কমিয়ে 102 টাকা, পেট্রোল 121 টাকা থেকে কমিয়ে 118 টাকা এবং অকটেন 125 টাকা থেকে কমিয়ে 122 টাকা করা হয়েছে। তবে কেরোসিন লিটারে 10 টাকা বাড়িয়ে 114 টাকা করা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে নতুন দরের বিষয়টি জানানো হয়েছে। বিশ্বের অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদা নদীতে মা মাছের ডিম ছাড়ার পর এখন রেণু পোনা ফোটানোতে ব্যস্ত সংগ্রহকারীরা। বিশেষজ্ঞরা বলেছেন এই বছর 14,000 কেজির বেশি ডিম সংগ্রহ করা হয়েছে। এতে দারুণ খুশি সংগ্রহকারীরা। চট্টগ্রাম থেকে মোহাম্মদ ইকবাল হোসেনের ক্যামেরায় চৌধুরী ফরিদের রিপোর্ট। বৃহস্পতিবার মধ্যরাতে পাহাড়ি ঢল, প্রচণ্ড বৃষ্টি এবং বজ্রপাতের সময়ে চট্টগ্রামের হালদা নদীতে রুই জাতীয় মা মাছ ডিম ছাড়ে। খবর পেয়ে প্রাকৃতিক প্রতিকূল পরিবেশে প্রায় 250 শতাধিক নৌকা নিয়ে সংগ্রহকারীরা পর্যাপ্ত নিষিক্ত ডিম সংগ্রহের পর এখন দারুণ ব্যস্ত রেণু পোনা ফোটাতে। ভালো প্রচুর ডিম পাওয়া গেছে। এখন আমাদের মনে করেন কামাল সদার সাথে আমরা প্রায় 12টা নৌকা আছি, আমাদের মাশাআল্লাহ অনেক ডিম পেয়েছি। প্রায় 35 বাল্টির মতো ডিম সংগ্রহ করেছি। আমার এখানে 8টি গ্রুপে 17টি নৌকা করেছে। এরা 17টি নৌকা থেকে আমরা 960 কেজি ডিম সংগ্রহ করেছি। এবছর হালদা নদী থেকে প্রাকৃতিকভাবে কাঙ্ক্ষিত ডিম সংগ্রহ করায় মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা এবং হালদা বিশেষজ্ঞরাও অনেক খুশি। এই হ্যাচারিতে যারা আছে তারা বিগত বেশ কয়েক বছরের মধ্যে বেশ ভালো অবস্থানে আছে। যেমন আমি এক্সাম্পল দিতে পারি, কামাল সদাগর প্রায় 36 বালতি ডিম পেয়েছে। হ্যাঁ, তারপর এখানে আরও আছে, মেম্বারও বেশ ভালো ডিম পেয়েছে। এখানে মোটামুটি আবার ডাউনে যারা আছে তারা একটু কম পেয়েছে। তো বৈরী আবহাওয়ার কারণে মাঝখানে একটু বাধাগ্রস্ত হয়েছে। তারপরে আমরা দৃঢ় বিশ্বাস যে আমাদের গতবারের তুলনায় অনেক ভালো এবার সংগ্রহ হয়েছে। আর আমাদের এখানে বিশেষ করে ডিম সংগ্রহকারী যারা আছে তারা সবাই খুশি। এটা সবারই একটা দীর্ঘদিনের একটা প্রত্যাশা করেছিলেন সবাই, যে কখন ডিম ছাড়বে। তো সেই আশা সবার পূর্ণ হয়েছে। এবছর সংগ্রহকৃত ডিম থেকে প্রায় 350 কেজি রেণু পোনা উৎপাদন হবে বলে আশা করছেন সংগ্রহকারীরা। চৌধুরী ফরিদ, চ্যানেল আই, চট্টগ্রাম। কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনকে সম্মান জানাতে তার জীবনী নির্ভর তথ্যচিত্র নির্মাণ করছে চ্যানেল আই। এরই মধ্যে শেষ হয়েছে তথ্যচিত্রটির চিত্রধারণের কাজ। তথ্যচিত্রের পরিকল্পনা, পরিচালনা, উপস্থাপনায় রয়েছেন গণমাধ্যম ব্যক্তিত্ব ও চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ। সুলতানা হিমু রিপোর্ট। প্রায় সব প্রজন্মের বাংলা সঙ্গীত প্রেমীদের হৃদয় দখল করে আছেন কোকিল কণ্ঠী সাবিনা ইয়াসমিন। এখনও সুরের মূর্ছনা ছড়িয়ে যাচ্ছেন গুণী এই শিল্পী। তারই কর্ম ও জীবন নিয়ে নির্মিত হতে যাচ্ছে তথ্যচিত্র জুঁইফুল সাবিনা ইয়াসমিন।
সাবিনা ইয়াসমিনের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠানটি নির্মাণ করছে চ্যানেল আই। এরই মধ্যে শেষ হয়েছে চিত্রধারণ। আয়োজনটির পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন গণমাধ্যম ব্যক্তিত্ব ও চ্যানেল আই এর বার্তা প্রধান শাইখ সিরাজ। বাংলা গানকে যথেষ্ট দিয়েছেন, এটা কিংবদন্তি শিল্পী, অথচ তার জীবনকে নিয়ে কোনো প্রামাণ্যচিত্র বা কোনো ধরনের সাক্ষাৎকার ধর্মী কোনো অনুষ্ঠান আজও হয়নি। তো সেই জায়গা থেকে আমাদের কাছে চ্যানেলের কাছে মনে হলো যে তার জীবন ধর্মী একটি সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান হওয়া দরকার। 16,000 মতো নাকি গান গেয়েছেন। তো সেখান থেকে নির্বাচিত 12-13টি গান তিনি নিজেই নির্বাচন করেছেন, এই প্রজন্মের শিল্পীরা গাইবে তারই সামনে। হ্যাঁ, তো এই আয়োজনটা আমাদের কাছে মনে হয়েছে তার জন্মদিনে সেই সময় সাবিনা ইয়াসমিনের জন্য একটা ট্রিবিউট হওয়া দরকার চ্যানেল আইয়ের। চ্যানেল আইয়ের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জীবন্ত কিংবদন্তি সাবিনা ইয়াসমিন। আমার জীবনের জীবন নিয়ে যতখানি সম্ভব একটা তথ্যচিত্র তৈরি করছে চ্যানেল আই। এটা আমার কাছে খুব আনন্দদায়ক। এখনকার প্রজন্মের ছেলেমেয়েরা যে আমার অনেকগুলো গান গাইছে, এটা আমার কাছে ভীষণ ভালো লাগছে এবং প্রত্যেককে খুবই ভালো গাইছে। এই আয়োজনে সাবিনা ইয়াসমিন নির্বাচিত 12টি গান পরিবেশন করেছেন কনা, লিজা, কোনাল, ঝিলিক, ইমরান, রাকিবা ঐশী ও আতিয়া আনিসা। আগামী 4 সেপ্টেম্বর সাবিনা ইয়াসমিনের জন্মদিনে অনুষ্ঠানটি প্রচার হবে চ্যানেল আই এর পর্দায়। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চেতনা ও জাগরণের গানগুলো নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে নজরুল রক কনসার্ট করেছে নজরুল ইনস্টিটিউট। বিকেলে রাজধানীর মানিক মে এভিনিউয়ে ব্যতিক্রমী এই কনসার্টে গান পরিবেশন করেন জনপ্রিয় 10টি ব্যান্ড। নজরুলের 10টি গানের সমন্বয়ে একটি অ্যালবামের মোড়ক উন্মোচন করা হয়। কনসার্টটি সরাসরি সম্প্রচার করেছে চ্যানেল আই। আক্তার হোসেনের রিপোর্ট। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে কবি নজরুল ইনস্টিটিউটের আয়োজনে মানিক মে এভিনিউতে নজরুল রক কনসার্ট। ব্যতিক্রমী এই আয়োজনে মঞ্চমাতায় ওয়ারফেজ, সোলস, দলছুট, শিরোনামহীন সহ জনপ্রিয় 10টি ব্যান্ডের শিল্পীরা। বৃষ্টির বাধা উপেক্ষা করে নজরুলের গান উপভোগ করেন হাজারো তরুণ। এই প্রথম আমাদের বাংলাদেশে এত সুন্দর একটা কনসার্টের আয়োজন করা হয়েছে, যেখানে আমাদের খুব পছন্দের, আমাদের ইয়ং জেনারেশনের পছন্দের ব্যান্ডগুলো আসছে। নজরুল অসাম্প্রদায়িক, নজরুল বিপ্লবী, একে সংস্কৃতি সম্পর্কে জানানোর জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নজরুলের বিপ্লবী সুর নতুনভাবে ধ্বনিত হওয়ার পাশাপাশি তরুণ প্রজন্মের মধ্যে নজরুলের চেতনা শক্তিশালী সংযোগ গড়ে উঠবে এমন প্রত্যাশা আয়োজকদের। সবকিছু মিলিয়ে আমরা নজরুলকে আমাদের জাতির মননের ভিতর একেবারে গভীরভাবে গ্রন্থিত করে দিতে চাই। এই তারুণ্যের ভিতরে আরও ভালোভাবে নজরুলকে প্রবেশ করিয়ে দিতে চাই। তো যার ফলে আমরা একটা নতুন ভাষার আশ্রয় নিয়েছি, সেই ভাষাটার নাম হচ্ছে রক। কনসার্টে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী। চট্টগ্রাম সফরে থাকায় তিনি অনুষ্ঠানে যোগ দিতে না পারলেও শুভেচ্ছা জানিয়েছেন সকলকে। কনসার্টটি সরাসরি সম্প্রচার করায় চ্যানেল আইকে ধন্যবাদ জানান তিনি। আমার নিজের ওখানে উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু যেহেতু জুলাই শহীদদের বাড়ি পরিদর্শনের কাজ পড়েছে আমার, যে কারণে আমি থাকতে পারছি না। তবে আমি চ্যানেল আইকে ধন্যবাদ জানাই, তারা এটা লাইভ প্রচার করছে। নজরুল আমাদের এই 24-এ আরো অনেক বেশি প্রাসঙ্গিক হয়ে উঠছে আমাদের জাতীয় জীবনে। কবি নজরুলের বাছাই করা আধুনিক রক আঙ্গিকে পরিবেশনায় একটি অ্যালবামের মোড়ক উন্মোচন করা হয়। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। ঈদ আনন্দকে আরও জমকালো করতে চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে মুক্তি পেতে যাচ্ছে আই স্ক্রিন অরিজিনাল ওয়েব ফিল্ম নীলপদ্ম এবং একই সঙ্গে মুক্তি পেতে যাচ্ছে ওয়েব সিরিজ পাপ কাহিনী। চ্যানেল আই ভবনের ছাদ বারান্দায় এক সংবাদ সম্মেলনে সংশ্লিষ্টরা বিষয়টির বিস্তারিত তুলে ধরেন। মিথিলা নাজনীনের রিপোর্ট। দৌলতদিয়ার যৌনকর্মীদের জীবন, সামাজিক পরিচয় ও অধিকারের গল্প নিয়ে নির্মিত আই স্ক্রিন অরিজিনাল ওয়েব ফিল্ম নীলপদ্ম। ঠিক আছে মাসি, ঘোরাও। যা ঈদের দিন মুক্তি পাবে চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ও তৌফিক এলাহির পরিচালনায় এই চলচ্চিত্রটি এরই মাঝে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে সাড়া ফেলেছে। নীলপদ্মের নীলাকে যেভাবে দেখানো হয়েছে, তার জীবনের অতীত, তার জীবনের বর্তমান এবং সে যা স্বপ্ন দেখত, তার যা চাওয়া, সেটা মূলত আক্ষরিক অর্থে দৌলতদিয়ার মেয়েদের জীবনের অংশ থেকে নেয়া, ওদের জীবনের নির্যাস।
দাম্পত্য জীবনের ভালোবাসা, প্রতারণা আর প্রতিশোধের গল্প নিয়ে 3 পর্বের ওয়েব সিরিজ পাপ কাহিনী। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ওয়েব সিরিজটি আইস্ক্রিনে মুক্তি পেতে যাচ্ছে ঈদের তৃতীয় দিন। দারুণ গল্পের সুনির্মিত একটি ওয়েব কন্টেন্ট, সুঅভিনীত একটি দারুণ কন্টেন্ট। কাজেই আমি মনে করি যে পাপ কাহিনী এবারের ঈদে যত ওয়েব ফিল্ম, যত সিনেমা আসবে তার ভিতর আলাদা একটি জায়গা করে নেবে ইনশাআল্লাহ। চ্যানেলের সাথে একটা সম্পৃক্ততা, একটা খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সকল শিল্পীরই আছে। এই ঈদের অনুষ্ঠানমালায় পাপ কাহিনী আইস্ক্রিনে মুক্তিপ্রাপ্ত আমার প্রথম ওয়েব সিরিজ হতে যাচ্ছে। আমার ভীষণ ভালো লাগছে। নীলপদ্ম এবং পাপ কাহিনী ছাড়াও ঈদ উপলক্ষে আইস্ক্রিনে মুক্তি পাবে আরও কিছু নতুন নতুন অরিজিনাল কন্টেন্ট। মিথিলা নাসরিন, চ্যানেল আই, ঢাকা। সেই সঙ্গে লীগ শিরোপা ও ইউএফা চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাস গড়ল ফরাসি ক্লাব পিএসজি। ফাইনালে ইটালিয়ান ক্লাব ইন্টার মিলানকে 5-0 গোলে বিধ্বস্ত করে ইউরোপ সেরা হয়েছে লুইস এনরিকের দল। সেই সঙ্গে লীগ শিরোপা ও ফরাসি সুপার কাপের পর নিশ্চিত হল তাদের ট্রেবল শিরোপাও। তানভীর আহমেদের রিপোর্ট। অনেক বছরের লালিত স্বপ্ন পূরণ হলো পিএসজির। লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, নেইমাররা যা করতে পারেনি তাই করে দেখালো আশরাফ হাকিমি, দেজিরে দুয়েরা। কোনো দল চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতে সেই অলিখিত নিয়মই যেন ধরে রাখলো 2025-এর ফাইনালে পিএসজি। ফরাসি এবারে কনকা ব্রিজ কোরবানির হাটের খবর। অ্যাক্টিভেটেড কার্বন ডিওডোরাইজার যুক্ত কনকা ফ্রিজে এক খাবারের গন্ধ অন্য খাবারে যেতে পারে না। ঈদুল আজহার আগে সপ্তাহখানেক বাকি থাকে রাজধানীর কোরবানির পশুর হাটগুলোতে দরদাম যাচাই করছেন ক্রেতারা। ব্যাপারীরাও কোরবানির পশু বিক্রিতে আরও কিছুটা সময় নিতে চান। হাট সংশ্লিষ্টরা বলেছেন বিদেশি নয় দেশি গরু দিয়ে চাহিদা মেটানো সম্ভব। শাকের আদনানের রিপোর্ট। রাজধানীর হাটগুলোতে বিভিন্ন জেলা থেকে কয়েকদিন ধরে আসছে কোরবানির পশু। বড় আকারের গরু 2.5 লাখ, মাঝারি আকারের প্রায় 2 লাখ ও ছোট আকারের গরু 1 লাখের বেশি দাম হাঁকা হচ্ছে। ওগুলো 1,80,000 আছে, 1,80,000 আছে, 2 লক্ষ টাকা আছে। দেশি গরুতে তো দেশ অনেক গরু, বিদেশি গরু কি লাগ, আমাদের তো কোনো দরকারই নেই। এখন যে গরু ব্যাপারী বেশি বলছে, আবার কাস্টমার কম বলছে। আগামীকাল আরো 2-3 দিন পর থেকে গরুর একটা নির্ধারিত প্রাইস আসবে। তবে এখনো কয়েকদিন সময় থাকায় ক্রেতারা পছন্দের পশু কিনতে বিভিন্ন হাট ঘুরছেন। পুরোপুরি হাট বসে নাই, পরে মনে হয় একটু দাম যখন পুরোপুরি হাট বসলে একটু কমতে পারে, হয়তো ক্রেতাও ওরকম নাই, ক্রেতাও আসতেছে ইনশাল্লাহ। আল্লাহর রহমতে আজকে রাত্রের মধ্যে এবং কালকের মধ্যে দেখবেন এই ধোলাইখাল গরুর হাট গরুতে পরিপূর্ণ হয়ে গেছে। আমাদের দেশি গরু দিয়েই আমাদের এই চাহিদাটা পূরণ করা সম্ভব। এখানে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তথ্য মতে এবার দেশে কোরবানিযোগ্য গবাদি পশু আছে প্রায় 1,24,25 লাখ, চাহিদা আছে প্রায় 1,10 লাখ। শাকের আদনান, চ্যানেল আই, ঢাকা। দর্শক এবারে চলে যাচ্ছি বিরতিতে। দর্শক ফিরে এলাম বিরতির পর এবং প্রথমে নিটল টাটা কৃষি সংবাদ। দক্ষিণবঙ্গের সর্ববৃহৎ পশুর হাট যশোরের শার্শা উপজেলার 7 মাইল পশুর হাটে ব্যাপক প্রস্তুতি থাকলেও এবার ক্রেতার সংখ্যা অনেক কম। তবে ক্রেতা না থাকলেও বিক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। দখল ও দূষণে মরা খালে পরিণত হয়েছে নোয়াখালীর চৌমোহনীর 2টি খাল। একটু বৃষ্টিতেই জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়েন স্থানীয় বাসিন্দারা। ময়লা আবর্জনার দুর্গন্ধে পরিবেশ দূষণের পাশাপাশি হুমকিতে জনস্বাস্থ্য।
সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল আজ, ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে সরাসরি সম্প্রচারের সম্ভাবনা। জুন মাসের জন্য ডিজেলের দাম লিটারে 2 টাকা আর পেট্রোল ও অকটেন 3 টাকা কমল, কিরোসিনের লিটারে বেড়েছে 10 টাকা। এবং ইউএফা চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাস গড়ে প্রথম শিরোপা জয় পিএসজির, ফাইনালে 3বারের চ্যাম্পিয়ন ইন্টার মিলানের বিপক্ষে 5-0 গোলে জয়। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।